মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব পায়ের ইতিহাস সম্পর্কে। পায়ের ইতিহাস সম্পর্কে জানতে গেলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে পুরনো দিনের ইতিহাসে। তো পুরনো যুগে ঘোড়ার গাড়ির প্রচলন ছিল, যেটা আমরা সকলেই জানি। তো ঘোড়ার গাড়ির যে চাকা ছিল সেই চাকা খানিকটা এবড়ো খেবড়ো হতো। তো একদিন গ্রিক ম্যাথামেটিশিয়ান আর্কিমিডিস লক্ষ্য করেন যে ওই চাকার এবড়ো খেবড়ো, এবং তিনি ভাবেন যে ওই চাকাকে যদি বৃত্তাকার বানানো যায় তাহলে ঘোড়ার গাড়ি যেতে আরও ইজি হয়ে যাবে, মানে ঘোড়ার গাড়ি চলাফেরার পক্ষে আরও ইজি হয়ে যাবে। যেমনি ভাবনা চিন্তা তেমনি কাজ, তিনি শুরু করে দিলেন ঘোড়ার গাড়ির চাকাকে বৃত্তাকার বানাতে। তো তিনি এই চাকাকে বৃত্তাকার বানাতে গিয়ে দেখলেন যে এই চাকা যদি চারদিকের দৈর্ঘ্যটা জানতে পারা যায় তাহলে আমরা ইজিলি জানতে পারবো ওই চাকাটা কতটা ডিস্ট্যান্স যেতে গেলে কত পা ঘুরতে হবে, এটা সম্পর্কে আমরা ইজিলি ধারণা লাগাতে পারবো। তো রীতিমতো তিনি ওই কাজও শুরু করে দিলেন, এই চাকার চারদিকের যে দৈর্ঘ্য সেটা মাপার কাজ শুরু করে দিলেন। এবারে প্রশ্ন হচ্ছে, স্যার কিভাবে মাপলেন? তোমাদের কি ধারণা একটু ভেবে দেখো, আমি বলছি। দেখো, তো তিনি এই চাকার দৈর্ঘ্যকে প্রথমে সুতোর সাহায্যে মেপে দেখলেন। সুতোর সাহায্যে এই চাকার চারদিক বরাবর সুতো বিছিয়ে দিলেন। বিছিয়ে দিয়ে সেটাকে সোজা করে নিয়ে স্কেল দিয়ে ইজিলি মেপে নিলেন। তিনি একটা জিনিস খেয়াল করলেন, এইভাবে চাকার পরিধি মাপতে প্রচণ্ড অসুবিধা। তো এইটাকে তিনি আরও ইজি করার চেষ্টা করলেন। তিনি ভাবলেন, আচ্ছা যদি আমরা একটা ফর্মুলা ক্রিয়েট করতে পারি। কিসের ফর্মুলা? যদি আমরা এই চাকার ব্যাস আর এই চাকার চারদিক বরাবর দৈর্ঘ্য, মানে যেটাকে আমরা পরিধি বলি, তোমরা এটা সকলেই জানো, এই চাকার ব্যাস এবং এই চারদিক বরাবর পরিধির মধ্যে যদি কোনো একটা সম্পর্ক খুঁজে বার করতে পারি তাহলে কিন্তু আমরা ইজিলি এই চাকার পরিধিটাকে মাপতে পারব। তো রীতিমতো তিনি কি করলেন? তিনি করলেন এই চাকার পরিধিটাকে তিনি মাপলেন, যেটাকে আমরা বলবো, যেটাকে আমরা লিখব সি দিয়ে লিখব। সি মানে হচ্ছে সার্কামফারেন্স, মানে চাকার পরিধির ইংলিশ আর কি। তো যেটাকে আমরা সি দিয়ে ডিনোট করব। এবং তিনি কি করলেন? এই চাকার ব্যাস মাপলেন, যেটাকে আমরা ডি দিয়ে লিখব, এবং এই দুটোর মধ্যে ভাগ করলেন। চাকার পরিধিকে চাকার ব্যাস দিয়ে ভাগ করলেন। ভাগ করে দেখলেন এর মান প্রায় লাগভাগ প্রায় এটার মান 223/71 কাছাকাছি আসছে। 223/71 কাছাকাছি আসছে। তো তিনি কি করলেন? আরও চাকা নিলেন। একটা চাকার উপরে তো সিদ্ধান্তে, একটা এক্সপেরিমেন্টের উপরে তো সিদ্ধান্তে আসা যায় না। তাই তিনি আরও এক্সপেরিমেন্ট করলেন। কীরকমভাবে এক্সপেরিমেন্ট করলেন? তিনি কখনো ছোট চাকা নিলেন, ছোট চাকার পরিধি নিলেন এবং ছোট চাকার ব্যাস নিলেন, পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করে দেখলেন। তিনি কখনো একটু তার থেকেও বড় চাকা নিলেন, পরিধি নিলেন, ব্যাসের দৈর্ঘ্য নিলেন, পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করে দেখলেন। এইভাবে বিভিন্ন মাপের চাকা নিলেন এবং চাকার পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করে দেখলেন যে তার মান প্রায় 223/71 কাছাকাছি আসছে। মানে সবকটা এক্সপেরিমেন্টেই একই রকম রেজাল্ট দিচ্ছে, 223/71 কাছাকাছি। তো তখন তার মনটা আনন্দে ভরে উঠল। তিনি ভাবলেন, আচ্ছা তাহলে পরিধিকে যদি ব্যাস দিয়ে ভাগ করা হয় এইটার কাছাকাছি আসছে এবং সবার ক্ষেত্রে আসছে, তার মানে এই ভ্যালুটা কনস্ট্যান্ট। এখনও সমস্যা শেষ হয়নি বন্ধুরা। তিনি ভাবলেন যে আচ্ছা এই C/D, এটাকে তো আমরা অনুপাত বলে জানি, সকলেই জানি তো অনুপাত। C/D মানে সি আর ডি এর অনুপাত, মানে পরিধি আর ব্যাসের অনুপাতটাকে সবসময় কি অনুপাত বলে ডাকতে ভালো লাগছে, মানে C/D এর অনুপাত সবসময় ভালো লাগছে। তিনি বললেন এর একটা নাম দেওয়া দরকার, অত্যন্ত জরুরি। তিনি তখন ভাবনা চিন্তা শুরু করলেন, তাই তো কী নাম দেওয়া যায়। তিনি কি করলেন? তিনি যেহেতু গ্রিক ম্যাথামেটিশিয়ান ছিলেন, তিনি কি করলেন? গ্রিক লেটার থেকে একটা লেটার তুলে নিলেন যেটি হলো পাই, এবং C/D এর নাম দিলেন পাই।
বিরাট ইন্টারেস্টিং ব্যাপার, দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। এবারে তখন থেকে হয়ে গেল c/d ইকুয়াল টু পাই। তো এখনও আমাদের ভাবনা চিন্তার অবসান ঘটেনি। কেন? তিনি c/d এর একটা অ্যাপ্রক্সিমেট মান পেয়েছিল 223/71 এবং তিনি এই মানটাকে আরও সহজ করার জন্য তিনি 223-এর 3টাকে এবং 71-এর 1টাকে বাদ দিয়ে এই মানটাকে লিখেছিলেন প্রায় 22/7। তখন থেকে c/d এর মান হয়ে গেল 22/7, মানে 22/7 হলো না, কিন্তু 22/7 ধরে নেওয়া হয়। তাহলে আমরা কি দেখলাম? পাই ইকুয়াল টু c/d এবং তার মান খানিকটা, তার মান 22/7-এর কাছাকাছি। তার মানে তখন থেকে পায়ের অ্যাপ্রক্সিমেট ভ্যালু হলো 22/7। এখন তোমরা যদি দেখো একটা জিনিস খেয়াল করবে, দেখো তাহলে আমরা কি পেয়েছি? পাই ইকুয়াল টু c/d পেয়েছি, তো ইয়েস স্যার পেয়েছি। তাহলে পাই ইকুয়াল টু যদি c/d হয় তাহলে c সমান আমরা কি লিখতে পারবো? বাচ্চা জানে, c সমান লিখতে পারবো πd। আচ্ছা, এবারে দেখো আমরা সকলেই জানি যে কোনো বৃত্তের ব্যাস তার ব্যাসার্ধের দ্বিগুণ হয়। যদি ব্যাসার্ধকে আমরা r ধরে নিই, ব্যাস তখন হয়ে যাবে d ইকুয়াল টু 2r। তাহলে সেই জায়গায় যদি আমরা d এর জায়গায় যদি আমরা 2r বসিয়ে দিই তাহলে জিনিসটা হয়ে দাঁড়াবে c ইকুয়াল টু পাই ইন্টু 2r। তাহলে জিনিসটা হয়ে দাঁড়াবে c সমান 2πr। তখন থেকেই বৃত্তের পরিধি নির্ণয়ের একটা ফর্মুলা জেনারেট করা হলো, সেটি হলো কি c ইকুয়াল টু 2πr। এটা আমরা সকলেই জানি, কিন্তু অনেকেই জানে না এই ফর্মুলাটা কীভাবে এলো। তো যাই হোক, আমরা এবারে পয়েন্টে ফিরে আসছি। লেটস কাম ব্যাক টু দ্য পয়েন্ট। তো পায়ের মানিক হয়ে দাঁড়ালো কি প্রায় 22/7-এর কাছাকাছি, তাই তো? এখন তোমার মনের গভীরে একটি প্রশ্নের উদয় হয়েছে, সেটি হলো তুমি বলো স্যার পায়ের মান তো আপনি বলছেন প্রায় 22/7-এর কাছাকাছি, অর্থাৎ আমরা 22/7 ধরে নিই। আর 22/7-এর আমরা জানি 22/7 একটি মূলদ সংখ্যা, অর্থাৎ রেশনাল নাম্বার। তাহলে কি পায়ও মূলদ সংখ্যা? উত্তর হবে না, সম্পূর্ণ ভুল। তো তুমি বলবে তাহলে স্যার কেন স্যার হবে না? কেন পায়ের মান 22/7? পায়ের মান যদি 22/7 হয়, পাই যদি মূলদ সংখ্যা হয়, তাহলে পাই কেন অমূলদ সংখ্যা নয়? তাহলে পাই কেন অমূলদ সংখ্যা? এই কোশ্চেন জাগা স্বাভাবিক ব্যাপার। তো এখন আমরা আলোচনা করব পাই কেন অমূলদ সংখ্যা। বলছে পায়ের ভ্যালু ক্যালকুলেট করে দেখা গেছে যে সেটি ভ্যালু 3.14159 ... মানে পায়ের ভ্যালু এই মানে পায়ের যে ভ্যালুটা এই দশমিকের পর কখনোই রিপিট মোডে আসবে না, তাহলে রিপিট মোডে আসবে না মানে সেটি কি? অনাবৃত দশমিক সংখ্যা। যে কোনো অনাবৃত দশমিক সংখ্যা অমূলদ সংখ্যা, আমরা জানি। তো সিম্পলভাবে আমরা বলতে পারি যে পাই একটি অমূলদ সংখ্যা। কিন্তু 22/7 যদি মান ক্যালকুলেট করা হয় 3.14, তুমি যদি করতে থাকো দেখবে যে এর ভ্যালুটা একটা সময় মানে দশমিকের পরের ভ্যালুগুলো রিপিট মোডে আসবে। তো সেই সূত্রে আমি বলতে পারি 22/7 একটি আবৃত্ত দশমিক সংখ্যা। আবৃত্ত যে কোনো দশমিক সংখ্যা মূলদ সংখ্যা হয়, সেই সূত্রে আমরা বলতে পারি 22/7 একটি মূলদ সংখ্যা, কিন্তু পাই একটি অমূলদ সংখ্যা। আশা করি তোমাদের পায়ের সম্পর্কে কিছুটা ধারণা হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থেকো, জয় হিন্দ।